আচ্ছা, দেখা যাচ্ছে। তাহলে এখানে দেখ বলা হচ্ছে যে বেদে অনেক সময় বিভক্তির পরিবর্তন হয়ে একার হয়ে যায়, সেটা হচ্ছে প্রগিজ্য। আচ্ছা, আমি একটু জুমটা আউট করছি। দেখ, তো আমরা প্রগিজ্য সংজ্ঞা বলতে কাকে বুঝি? আমরা আগের দিনও পড়িয়েছি, এবং যখন আমি পরিভাষা সূত্র পড়িয়েছিলাম, তো সেই সূত্রতে আমি কিন্তু বলেছিলাম যে প্রগিজ্য সংজ্ঞা আসলে কী, যে ইদু দ্বে দ্বিবচনম হচ্ছে প্রগিজ্যম, মানে দীর্ঘই থাকবে, দীর্ঘউ থাকবে, একার থাকবে, এবং যদি সেই শব্দরূপগুলো দ্বিবচন থাকে, সেই দ্বিবচনের রূপগুলোকে আমাদের প্রগিজ্য বলা হয়। তো এখানেও সেই রকম একটা সূত্র রয়েছে, যে সেতে বলা হচ্ছে বেদে অনেক সময় বিভক্তির পরিবর্তন হয়ে একার হয়। এবার এই একারটা কোথায় হচ্ছে? দেখ, একারটা হচ্ছে আমাদের কিছু বিকল্প রূপ থাকে, দেখবি যখন আমরা কোনো শব্দরূপ পড়ি তখন ওই রূপটা তো থাকেই, তার সঙ্গে সঙ্গে বিকল্প রূপও কিন্তু থাকে। যেমন যদি ধর অসমত শব্দরূপ পড়ি, সেই অসমত শব্দের রূপে দেখবি যে বিকল্পেও কিন্তু অপশানগুলো দেওয়া থাকে, ঠিক আছে কিছু। তো এইখানে যে পরিবর্তনের কথা বলা হয়েছে, তার ব্যাকেটে লেখা আছে যে अस्मे, মানে যেখানে अस्मभ्यम হয়। अस्मभ्यम কোথায় হয়? না বহু বচনে হয়, না কিসের বহু বচনে? চতুর্থীর বহু বচনে। অসমত শব্দের চতুর্থীর বহু বচনে अस्मभ्यम হয়, এবং বিকল্পে বলছে अस्मेय হয়। তাহলে কোনো রূপটাই ভুল নয়। তাহলে এই ধরনের আমাদের পরীক্ষায় প্রশ্ন অনেক সময় দেয় যে ধর অসমে দিয়ে দিল, এবার আমাদের হয়তো अस्मभ्यमটা জানা আছে, তখন বলা হয় যে কোনটা সঠিক, চতুর্থীর বহুবচন কোনটা সঠিক। তখন আমরা বলি যে আচ্ছা এখানে তো अस्मभ्यम নেই, তাহলে আর তো কোনো কিছু হবে না, কোনোটাই নয় করে দিই। তখন কিন্তু ছোটো ছোটো ভুলগুলো আমাদের হয়। তো এখানে अस्मभ्यमটা अस्मेय হবে, ঠিক আছে। তো এই যে পরিবর্তন, দেখ अस्मेय, তাহলে আমরা এই যে अस्मेयটা বললাম মানে একার বলে দিলাম, তাহলে একার মানেই হচ্ছে কি? একার মানেই হচ্ছে আমাদের প্রগিজ্য সংজ্ঞা প্রাপ্ত হওয়া। শুধু একার নয়, দীর্ঘইকার, দীর্ঘকার যদি থাকে আর একার থাকে, এই তিনটে যদি থাকে কোথাও, তাহলে সেখানে কি বলা হচ্ছে? সেটা কিন্তু প্রগিজ্য সংজ্ঞা প্রাপ্ত হয়। তাহলে এখানে দেখ সে সূত্রের দ্বারা কি বোঝানো হচ্ছে, খুব সহজ জিনিসটা, যে এখানে হওয়া উচিত ছিল যে अस्मभ्यम ইন্দ্রা বৃহস্পতি, মানে এই যে আমাদের এদের দ্বারা, মানে এদেরকে, এদের উদ্দেশ্যে, দান উদ্দেশ্যে, চতুর্থী যেহেতু, তো अस्मभ्यम ইন্দ্রা বৃহস্পতি এটা হওয়া উচিত ছিল, কিন্তু अस्मे ইন্দ্রা বৃহস্পতি করেছি, তাই এখানে বলছে সন্ধি হবে না। কেন সন্ধি হবে না? কারণ ওই একটাই কন্ডিশন, যেখানে প্রগিজ্য সংজ্ঞা হয়ে যাচ্ছে, একার এলেই সেখানে প্রগিজ্য সংজ্ঞা হয়ে যাবে, সেহেতু এখানে কিন্তু হবে না। এবং এটা কোথায় হয়? মূলত বেদ পাঠের ক্ষেত্রে, বা বেদে আমরা যখন যে শ্লোকগুলো পড়ি সেখানে যখন সন্ধি আমরা ব্যবহার করি, সন্ধির প্রয়োগ হয়, তো সেই সন্ধির প্রয়োগের সময় কিন্তু এই পরিবর্তনগুলো পরিলক্ষিত হয়। তাহলে अस्मे, তাহলে अस्मे দেখ এটা আমাদের একার। বারবার একটা জিনিস মনে রাখবি যে একার আছে, अस्मभ्यम হওয়া উচিত ছিল, কিন্তু সেটা না হয়ে अस्मे হয়েছে, সেই জন্য এখানে কি হলো, যে এখানে সন্ধি করা যাবে না। আমাদের মেনলি নিয়ম মনে রাখতে হবে যে কোথায় কোথায় সন্ধি করা যাবে না। তাহলে এখানেও একটা সে বলে যে নিয়ম আছে, সেটাও কিন্তু একটা নিয়ম। আচ্ছা, এবার দেখ পরের সূত্র, মানে এটা বোঝা গেল না, দেখ তারপরটা যাচ্ছি। আচ্ছা, এটা বোঝা গেল তো? ঠিক আছে, বেশ। এরপরে দেখ, এরপরে সূত্র রয়েছে যে নিপাত এক জনা। আচ্ছা, একটা জিনিস বল, নিপাত
মানে আমরা নিপাত কথাটা শুনেছি, কিন্তু নিপাত কথার অর্থ কি বলতে পারবি? অব্যয়। আচ্ছা, অব্যয় বললি, ঠিক আছে। আর কিছু? মনে হচ্ছে ওটাই। আচ্ছা, ঠিক আছে। দেখ, এখানে অব্যয় তো অবশ্যই একটা নিপদ, সেটা অব্যয় অবশ্যই হয়, কিন্তু মানে সংস্কৃতে নিপাতের দুটো মুখ্য অর্থ রয়েছে, একটা ব্যাকরণের ক্ষেত্রে আর একটা অব্যয়ের ক্ষেত্রে। এবার আমি কেন বলছি এটা, মানে ধর আমরা যদি বলি যে কোনো ব্যক্তি নিচে পড়ে, মানে নিচে পড়ে গেল, উপর থেকে নিচে পড়ে গেল, বা একটা ব্যক্তি অন্য একজনকে প্রহার করলো, তাহলে সেই ক্ষেত্রে আমরা অব্যয়টাকেও গ্রহণযোগ্যতা দেব, যে হ্যাঁ অব্যয় অবশ্যই রয়েছে, এবং সেটা ব্যাকরণ অর্থেও কিন্তু হবে। কারণ কি, দেখ আমরা জানি যে কোনো অব্যয়, সেটা কি হয়, যে অব্যয় মানে কি, যে ন ব্যয় ইতি অব্যয়, মানে যেটার কোনো ক্ষয় হয় না, যেখানেই আমরা ব্যবহার করি সেটা কিন্তু সেই রূপেই থাকবে, কোনো পরিবর্তন পরিলক্ষিত হবে না। এবার সেই অব্যয়গুলো কখনো কখনো শব্দের আগেও বসে যায়, তো সেই জন্য সেগুলো ব্যাকরণের দিক থেকে কিন্তু প্রায়োরিটি পাচ্ছে। মানে যদি বলে কোনো দিন যে নিপাত টা কী, তাহলে বলবে যে নিপাত হচ্ছে এমন একটি বিষয় যেটা হচ্ছে ব্যাকরণ এবং মানে ব্যাকরণের কিছু ব্যবহার এবং অব্যয় হিসেবেও ব্যবহৃত হয়, কিছু মানে কিছু বর্ণ আর কি বলতে পারিস। তো এখানে যেমন হচ্ছে তো পাতাতি, পাতাতি মানে হচ্ছে পড়ে যাওয়া, কিন্তু নি মানে হচ্ছে, তাই নি মানে হচ্ছে নি এর কোনো অর্থ নেই, কিন্তু যখন নিটা পততির সঙ্গে মানে যুক্ত হবে তখন সেটা কী হচ্ছে নিপাতাতি। নিপাতাতি মানে হচ্ছে নিচে পড়ে যাওয়া, ঠিক আছে, এরকম অর্থ বহন করে। তাহলে নিপাতটা হচ্ছে এই রকমই, মানে আলাদা করে হয়তো অর্থ গ্রহণযোগ্যতা থাকবে না, কিন্তু কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে সেটা কিন্তু নিপাতে পরিণত হবে। এবং দেখ এখানে নিপাত বিষয়টা তো রয়েছে, তার সঙ্গে এখানে প্রগিজ্য সংজ্ঞাটাও কিন্তু জড়িত করে দিচ্ছে একসাথে। তো এখানে এক জনাং, এই যে রয়েছে দেখ, এবার এক জন যুক্ত আং, মানে এটা যদি ভাঙি তাহলে এক জন হবে, তার সঙ্গে আং এখানে আছে, যে আং ভিন্ন মানে আং ছাড়া এক স্বর বিশিষ্ট অব্যয় প্রগিজ্য হয়। তাহলে অব্যয় তো অবশ্যই, এবং সেটা এক স্বর বিশিষ্ট অব্যয় হতে হবে। এবার একটা জিনিস দেখ, আমরা যখন অব্যয়টাকেও কিছু কিছু জায়গায় সন্ধি যুক্ত করব, মানে সেটা হয়তো সন্ধি পুরোপুরি যুক্ত হবে না, কিন্তু বর্ণের কিন্তু কোথাও কোথাও গিয়ে পরিবর্তন হয়ে যাবে, সেই পরিবর্তনগুলোই হচ্ছে প্রগিজ্য সংজ্ঞা হিসেবে কিন্তু ব্যবহার হবে। আমরা উদাহরণটা দেখলে বুঝতে পারবো। দেখ তাহলে আং মানে, দেখ আং মানে হচ্ছে আকার শুধু পড়ে থাকবে, কেন এই যে উঁয়াটা রয়েছে, উঁয়াটা যেহেতু হলন্তম, আমরা এতদিন থেকে গ্রামারে যা কিছু পড়ছি আমরা মানে জানি এটা ভালো করেই, যে যেটা হচ্ছে হলন্তম সেটা কোনো দিন ব্যবহারযোগ্য হয় না, সেটা হচ্ছে আমাদের ডিলিট করতে হয়। তাহলে ওটা ডিলিট করবো এবং আ পড়ে থাকবে। তাহলে সহজ কথাই হচ্ছে যে আ ছাড়া এক স্বর বিশিষ্ট অব্যয় প্রগিজ্য হয়। বেশ, তাহলে এখানে দেখ হ্রস্বই আর ইন্দ্র দেওয়া আছে না, ই ইন্দ্র উ উমেশ, তাহলে এখানে ওই এক স্বর আলাদা, মানে ই কারটা যেটা রয়েছে বা উ কারটা রয়েছে, এগুলো কিন্তু একটা করে নিপাত, ঠিক আছে। আমরা বলছি যে ঠিক আছে স্বরবর্ণ, একদিক বর্ণ, কিন্তু এগুলো একটা কিন্তু মানে এক স্বর বিশিষ্ট নিপাত কিন্তু, এবং বৈদিকে এগুলো খুবই ব্যবহার হয় বৈদিক সাহিত্যে। তো এখানে দেখ যদি হ্রস্বই আর হ্রস্বই যোগ করি তাহলে কী হবে, দীর্ঘই হবে তো। তারপর হ্রস্ব হ্রস্ব দীর্ঘ করলে সেটা দীর্ঘ হবে। তাহলে এই যে বিষয়গুলো রয়েছে, তাহলে আমাদের কন্ডিশন তো আগে বলে দিয়েছে যে যেখানে আমাদের দীর্ঘই থাকবে, যেখানে দীর্ঘ থাকবে, সেই বর্ণগুলো প্রকৃজ্য সংজ্ঞার প্রাপ্ত হবে। এবার সেই জন্য কিন্তু এখানে কিন্তু এই ব্যাপারটা হয়ে যাবে কিন্তু,
মানে ই এর সাথে ই হলে দীর্ঘই হয়ে যাবে ওটা, ইন্দ্রটা, বা উটা উ করলে দীর্ঘ হয়ে যাবে, তাহলে এগুলো প্রকৃজ্য সংজ্ঞা প্রাপ্ত হয়ে যাবে। তাহলে যখনই প্রকৃজ্য সংজ্ঞা প্রাপ্ত হয়ে যাবে তখন সেটা আমরা কিন্তু সন্ধি করতে পারবো না। সেখানে দেখ বলছে যে প্রকৃজ্য হওয়ার কারণে কোথাও সন্ধি হয়নি এখানে, ঠিক আছে। কিন্তু এখানে কি বলছে কি আপ্রগিজ্য রূপে এখানে কিন্তু কাজ করছে, আং নয়, কারণ আঙের যেহেতু মটা বাদ চলে যাচ্ছে, ঠিক আছে। এবার দাদা, হ্যাঁ বল। শোনো না, বলছি আজকে কতক্ষণ পড়াবা তুমি? বেশিক্ষণ নাই তো, সূত্রগুলো আছে ছোটো করে পড়িয়ে দেবো। আচ্ছা, তাও মোটামুটি 10টা? 10টা নয়, হ্যাঁ মানে 9:50 ধর। কেন, কিছু আছে? না, কিছু নেই, ঠান্ডা লেগেছে সেটাই বলছিলাম। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, পড়াও। ঠিক আছে, আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো। এমনিতেই মানে তো। মোটামুটি 20 মিনিটের মধ্যে হয়ে যাবে? আচ্ছা, কিছুটা পড়াও, সবটা না। হ্যাঁ ঠিক আছে, দেখছি ছোট না। ছোট সব। ঠিক আছে, আমি দেখছি এটা কতটা হচ্ছে, দেখ না। বেশ, এখানে দেখ যেগুলো রয়েছে, তো আহ, সেই বর্ণগুলো আমরা শুধু মানে খুব কমন যেগুলো সেগুলো দেখবো, ঠিক আছে। সবগুলো এখানে যেগুলো ব্যাখ্যা আছে দেখবি, অত ব্যাখ্যাগুলো দেখার প্রয়োজন পড়ে না। আচ্ছা, এবার দেখ এই যে ওৎ সূত্রটা রয়েছে, এই ওৎ সূত্রটা দেখ, তাহলে বলছে ও কারান্ত অব্যয় প্রকৃজ্য। তাহলে যেটা অব্যয় এবং সেই অব্যয়ের মধ্যে ও কার থাকবে, তাহলে সেটা হচ্ছে বলছে তাকে কি হয়, প্রকৃজ্য সংজ্ঞা ধরা হয়। মানে আমরা এতক্ষণ গ্রামাটিক্যালভাবে পড়েছি যে মানে দীর্ঘকার, দীর্ঘইকার এবং একার, এইগুলো হচ্ছে কি প্রকৃজ্য সংজ্ঞা প্রাপ্ত হয়। কিন্তু কিছু দেখ বিকল্প আমাদের মানে সংস্কৃত সাহিত্যে বা গ্রামার মানে ব্যাকরণ সাহিত্যে যাই বলিস, সেগুলো দেখবি যে বিকল্পের কিন্তু কমতি নেই সেখানে, মানে ব্যতিক্রম বেশি নিয়মের থেকে। তো সেই জন্য এখানে বলা হচ্ছে যে ওৎ সূত্র বলে একটা ওৎ মানে সূত্র আছে, যেখানে বলছে ও কারান্ত যদি অব্যয় পদ হয় এবং তার মধ্যে যদি ও ও ব্যাপারটা থাকে, তাহলে সেখানে সেটা কিন্তু প্রগিজ্য হবে, তাহলে সেখানে সন্ধি হবে না। তাহলে দেখ বলছে অহো ঈশা, তাহলে এই যে অহ, তাহলে অহটা হচ্ছে একটা অব্যয় এবং ওকার আছে, হয়ের মধ্যে ওকার আছে, তাই এখানে কিন্তু সন্ধি হচ্ছে না। মানে আমরা বলি না যে তুই বললি যে আচ্ছা পরীক্ষা আজকে মানে তোর আজকে পরীক্ষা আছে, এক্সাম আছে, তো পরীক্ষা কেমন হয়েছে, মানে যদি কেউ জিজ্ঞাসা করে তখন বলবি যে হ্যাঁ হয়েছে মোটামুটি, কিছু পোর্শন ছিল গ্রামারের, সেগুলো একটু কঠিন ছিল। এবার এটা তুই বাংলাতে বললি, আমি জাস্ট তারপরের উত্তরটা সংস্কৃততে দিচ্ছি। সেটা যদি বলিস অহো এ বাম্বা, মানে আচ্ছা এই রকম, তাহলে এই যে আমরা ব্যবহার করছি শব্দের, তাহলে হোকারের মধ্যে যে ওকার আছে তখন কিন্তু সেটা প্রগিজ্য সংজ্ঞা প্রাপ্ত হবে। কারণ কি হচ্ছে, আমাদের নিয়মে বলেছে যদি অব্যয়টা কোনো অব্যয় হয় এবং অব্যয় যদি ওকার থাকে, তাহলে সেটা প্রগিজ্য সংজ্ঞা এবং সন্ধি হবে না। তাহলে অহটা একটা অব্যয় এবং ওকার আছে, তাই এখানে সন্ধি হচ্ছে না। এটা হচ্ছে সহজ খুব একটা জিনিস। এরপরে দেখ বলছে সম্বুদ্ধ সাকল্য শ্বেতাব্যনার্সে বলে একটা সূত্র রয়েছে। বলছে সম্বোধনে যেসব শব্দের ওকারান্ত রূপ হয়। এবার দেখ এতক্ষণ আমরা বলছি যে ওত বলে সূত্রতে অহ পেলাম, কিন্তু এইখানে কি বলছে যে এখানে সম্বোধন অর্থ বোঝাবে, মানে কাউকে ধর আহ্বানপূর্বক ডাকা বোঝাচ্ছে, এবং সেই শব্দের ওকারান্ত রূপ যদি হয় তাদের পর যদি অবৈদিক ইতি শব্দ থাকে। দেখ এই যে ইতি শব্দ, ইতি শব্দটা বেশিরভাগ তুই হ্রস্বই তয় হ্রস্বই এটা দেখতে পাবি, আর বেদে এরকম দিয়ে তয় হ্রস্বই দিয়ে দেয়, ইতি বলে দিয়ে দেয় অনেক সময়। তাহলে এখানে কিন্তু অবৈদিক বলেছে, মানে বেদের ব্যবহারে বলেছে না, বলছে যদি অবৈদিক থাকে এবং ও কারের পর মানে সম্বোধন করা হয় এবং ও কারের পর যদি ইতি শব্দ থাকে, তাহলে সেটাও কিন্তু বিকল্পে প্রগিজ্য হয় এবং সেটা সন্ধি করা যাবে না। তাহলে দেখ এখানে সূত্র রয়েছে, মানে উদাহরণ বলছে বিষ্ণু ইতি, তাহলে বিষ্ণু বলছি মানে এখানে চিহ্নটা আর এখানে ওরা প্রকাশ করেনি, বিষ্ণুর পর এরকম একটা চিহ্ন হতো, সাইন হতো, মানে এটা সংস্কৃত মতো সাইন করলাম, আর বাংলাতে সাইন এরকম দেখবি, মানে এটা প্লুত স্বর হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে হচ্ছে বিষ্ণু ইতি, তাহলে এখানে ইতি শব্দ রয়েছে এবং বিষ্ণুটা সম্বোধন করছে যে হে বিষ্ণু, তো সেই জন্য এখানে কিন্তু সন্ধি হলো না। তাহলে এখানে একটা সূত্র। আচ্ছা, আমি দেখ সবগুলো একটু একটু ছোটো করে বলে দিচ্ছি, তারপর আমাকে বলবি যে কোথাও যদি সমস্যা থাকে, কোন জায়গাটা সমস্যা সেটা বলবি। আচ্ছা, তারপরে দেখ সূত্র আছে বলে একটা সূত্র রয়েছে,
তাই এর পর যদি ইতি শব্দ মানে শব্দ থাকে, তাহলে এর বিকল্পে প্রকৃত সংজ্ঞা হয়। তাহলে একই, এখানে সূত্রগুলো চেঞ্জ হচ্ছে। দেখ, যে কন্ডিশনগুলো সেগুলো কিন্তু একই থাকছে, শুধু সূত্র চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে যে রয়েছে এরপরে কী হচ্ছে, ইতি শব্দ রয়েছে, তাহলে এটাও কিন্তু আমাদের কী হচ্ছে, এটাকে প্রকৃত সংজ্ঞা বলা হচ্ছে, এবং এখানে সন্ধি হবে না। প্লাস ইতি, ইতি এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? বা ইতি, দেখ এটা হচ্ছে দুটো সূত্রই দেখ একই রকম অনেকটা, শুধুমাত্র শব্দের যে ভাগটা সেটা দেখ কী আছে। তাহলে এখানে কী ছিল, উইয়া, তাহলে উইয়াটা, এই ইয়াটা কী হচ্ছে, হলন্ত সেহেতু ধর ডিলিট করতে হবে, তাহলে শুধু হ্রস্বকার থাকছে। তাহলে আমরা বলতে পারি সহজ করায় যে হ্রস্বকারের পরে যদি ইতি শব্দ থাকে তাহলে বিকল্পে প্রযোজ্য হয়। তাহলে হ্রস্বর পর ইতি রয়েছে, সেই জন্য এখানে কিন্তু আমরা কী করলাম, সন্ধি করতে পারলাম না, এটা প্রযোজ্য সংজ্ঞা হয়ে গেল। ঠিক সেই রকমই নিচেরটাও কিন্তু সে অনেকটা সিমিলারই, শুধুমাত্র হ্রস্বটা হয়ে যাচ্ছে। দেখ, ওটা শুধু হ্রস্ব ছিল, এটা দীর্ঘ করে মানে চন্দ্রবিন্দু। তাহলে বলছি এর পর যদি ইতি শব্দ থাকে তাহলে এর বিকল্পেও প্রযোজ্য সংজ্ঞা হয়। তাই যুক্ত ইতি, ইতি এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখ, এবার একটু বর্গের বিষয়ে বলা হচ্ছে যে মায়া ইয়া বো বা, এখানে বলা হচ্ছে বর্গের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে তৃতীয়বার বুঝতে পারছি এগুলো যে ক খ গ ঘ চ ছ জ ঝ, এইভাবে প্রত্যেকটা বর্গের প্রথম 4টে যে বর্ণ রয়েছে, এবং ম ঞা ণা না, এই 4টে, এদের পরবর্তী থাকলে, মানে এর পরে যদি থাকে, হ্রস্বকার থাকে, তাহলে তার বিকল্পে ব হয়ে যায়। তাহলে এখানে বলতে চাইছে সহজ কথায় যে হ্রস্ব স্থানে বয়ের আগম ঘটে। বেশ, তাহলে আমরা এখানে উদাহরণ দেখব যে কিমু। তাহলে কিমু মানে দেখ কন্ডিশন মিলে গেল, এই যে কিমু যে রয়েছে, তাহলে কিমুর মধ্যে কী রয়েছে, ম রয়েছে, তাহলে এখানে কন্ডিশন মিলছে ম, যে কী থাকতে হবে, যে প্রথম, দ্বিতীয়, চতুর্থ, মানে তৃতীয়, চতুর্থ 4টে বর্ণ হতে পারে, না হলে এইটাও হতে পারে, ঠিক আছে? এই 4টের মধ্যেও হতে পারে। তো এই 4টের মধ্যে একটা কন্ডিশন মিলে গেল যে ম। তাহলে এখানে বলছে কিমু, তাহলে কিমুর মধ্যে ম আছে, যুক্ত উক্তম। এবার দেখ পরে বলেছে পরবর্তী হ্রস্ব থাকবে, তাহলে হ্রস্ব আছে। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এই হ্রস্ব স্থানে ব আদেশ হচ্ছে, তাই না? এই যে হ্রস্ব রয়েছে, তো হ্রস্ব স্থানটা কী হবে, ব হয়ে যাবে। সেখানে দেখ কিম উক্তম এরকম হয়ে গেল, পক্ষে কিম উক্তম এরকম বলছে। কিন্তু এবার আমরা কি পড়ছি, আমরা বলছি সন্ধি করছি তো এখানে, কিন্তু এতক্ষণ আমরা ধরো কী পড়ছিলাম, আমরা বলছি সন্ধি হবে না, তাহলে সন্ধির প্রসঙ্গ আনছি কেন, যে সন্ধি হচ্ছে, মানে আমরা তো বলছিলাম যে প্রকৃত সংখ্যা হলে সন্ধি হবে না, তাহলে এখানে তো দেখিয়ে দিচ্ছে যে এখানে সন্ধি হচ্ছে। দেখো, এটার পর যদি এগুলো থাকে কিম উক্তম, তাহলে ম আছে, হ্রস্ব আছে, এরপরে ব আদেশ হচ্ছে। এরপরে তার পরিপ্রেক্ষিতে দেখ কন্ডিশনটা বলেছে যে নিপাত এক জনাং। তো নিপাত এক জনাং সূত্রে বলছে কিমুর যে হ্রস্ব, আচ্ছা দেখ, এবার কিমুর মধ্যে যে হ্রস্ব রয়েছে, মানে এই যে কিমু মানে আগেরটাই, মটার মধ্যে যে হ্রস্ব রয়েছে সেটা কি বলছে, সেটা হচ্ছে প্রকৃজ্য হওয়ার পক্ষে প্রকৃতিভাব। এবার প্রকৃতি হওয়ার মানে কেন বলছে এখানে, যে এখানে কিমুর উটা প্রকৃতি হওয়ার মানে এটা ভাব, বলছে আচ্ছা আমি ঠিক আছে মানছি যে ম আছে, কিন্তু শুধু তো ম নেই, শুধু ম বর্ণ নেই, ময়ের সাথে হ্রস্বকারটা অ্যাড আছে। তাহলে যদি হ্রস্বকারটা অ্যাড থাকে তাহলে হ্রস্ব আর হ্রস্ব মিলিয়ে দীর্ঘ হবে। মানে এখানে ডিটেলস এত লেখেনি যেখান থেকে আমি পাঠিয়েছি, কিন্তু আমি বলছি দেখ যে হ্রস্ব এবং হ্রস্ব মিলিয়ে দুটো মিলিয়ে দীর্ঘ হবে। তাহলে দীর্ঘ কন্ডিশন হলেই সেখানে কিন্তু আমাদের প্রযোজ্য সংখ্যা হয়ে যাবে। তো সেই জন্য সেখানে কিন্তু করা যাবে না, মানে যতই নিয়ম করুক, কিন্তু এখানে বলছে যে বার্তিককারদের হয়তো কিছু নিয়ম থাকতে পারে, বাকিদের মানে কেউ ধর পানিনি কোনো নিয়ম বললো, বার্তিকার সেটা খণ্ডন করলো, বার্তিকার বললো সেটা ভট্টগী দীক্ষিত খণ্ডন করলো, কোথাও বরদরাজ খণ্ডন করলো, এরকম খণ্ডন কেউ করতেই পারে। তো সেইগুলোই তো সন্ধি নিষেধের ক্ষেত্রে, মানে সন্ধি নিষেধের খাতায় আর কি সেগুলো জমা পড়ে আর কি, সহজ কথায়। তাহলে এখানে বলছে যে এই কন্ডিশনের জন্য যেহেতু হ্রস্ব দীর্ঘ হয়ে যাবে, তাই এখানে কী হচ্ছে,
যে এখানে কিন্তু প্রকৃজ্য সংজ্ঞা প্রাপ্ত হবে, তাই এখানে হবে না। এবং কিম বুক্তাম অবস্থায় পরে ব থাকলেও ম অনুসার সূত্রে অনুসার করা যাবে না। ঠিক আছে, এটা এখন দরকার নেই, কারণ ম অনুসার এগুলো আমি পড়াবো পরে সূত্রে। হ্যাঁ, কারণ এখন এটা বললে মাথায় উপরে দিয়ে যাবে, তো এগুলো পরে সূত্রে আছে, আমি ম অনুসারটা পড়াবো তখন। ঠিক আছে, এখন শুধুমাত্র মাথায় রাখ যে এটাই, যে আমাদের বলেছিল যে বর্গের প্রথম মানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ণ, এবং যদি ম ন রা না এইগুলো বর্ণ থাকে এবং এরপরে যদি হ্রস্বকার থাকে তাহলে বিকল্পে ব আদেশ হয়। কিন্তু এখানে বলছে ব আদেশ যেটা রয়েছে, ব আদেশ কিন্তু হবে না, কারণ হচ্ছে যেহেতু হ্রস্ব দীর্ঘপ্রাপ্ত হয়ে যাবে, তো সেই জন্য কিন্তু এখানে ব আদেশটা হবে না। বেশ, এরপরে দেখ ঝকার যেটা সূত্র রয়েছে, বলছে ই দুতৌ চ সপ্তমার্থে। আচ্ছা, এতটা পর্যন্ত তাও বলে নি, একবার জিজ্ঞেস করে নি, এতটার মধ্যে কোনো প্রশ্ন থাকলে বল। না, আমি একবার পড়বো এই জায়গাটা, আচ্ছা আচ্ছা, এবার নিজে বুঝবো, যেটা অসুবিধা হবে বলবো তোমার। ঠিক আছে। তাহলে এখানে বলছে ই দুতৌ চ সপ্তমার্থে, বলছে সপ্তমীর অর্থে বর্তমান দীর্ঘিকারান্ত ও দীর্ঘকারান্ত পদের প্রকৃত সংজ্ঞা হয়, তাই যেখানে সপ্তমী হবে। ঠিক আছে, এবার দেখ বলছে সোম গৌরী অধিশ্রিত মামকি তনু ইতি। তাহলে প্রথম উদাহরণে কি বলছে, গৌরী যেটা বলছে, গৌরীটা গৌরিয়াম এর অর্থে, এবং দ্বিতীয় মামকি মামক্যাম, মানে দেখ গৌরীটাকে যদি সপ্তমী করি তাহলে গৌরিয়াম হবে আর কি। আবার কি হচ্ছে, মামকিটা কি হবে, মামক্যাম, তনুটা তান্যাম, এই অর্থে প্রযুক্ত হবে। যখন আমরা কি করব, এই শব্দগুলোকে যখন সপ্তমী বিভক্তিতে কনভার্ট করব, তখন কিন্তু গৌরীটা গৌরিয়াম, মামকিটা মামক্যাম এবং তনুটা তান্যাম হয়ে যাবে। এবং বলছে দেখ সুপাং সুলুক ইত্যাদি সূত্রে বিভক্তি লোপ হয়েছে। তাহলে এইগুলো একটু মানে অষ্টাধ্যায়ী পড়লে, মানে আমরা ধর কী বলতো, ব্যাপারটা হচ্ছে কারোরই এত সূত্র তো কেউই পড়ে না, সেই জন্য আর কি এই চাপগুলো হয়। মানে যখন পড়ার সময়, মানে যখন কলেজে পড়ি বা ইউনিভার্সিটিতে পড়ি, তখন কী হচ্ছে, কেউ এগুলো আমরা ভেঙে পড়ি না। এবার সেই জন্য পড়ার সময় থাকে না সত্যি কথা বলতে, সেই জন্য কিছু কিছু সূত্রগুলো থাকে যেগুলো আমাদের একটু চাপ মনে হয়, বা কোথা থেকে হঠাৎ করে এলো আর কি। কিন্তু এগুলো ধর অষ্টাধ্যায়ী যদি আমরা একটু পড়ি বা একটু দেখি, তাহলে কিন্তু এগুলো খুব সহজেই বুঝতে পারবো। ঠিক আছে, বেশ, এখন হচ্ছে আমরা এত কঠিনের দিকে যাচ্ছি না, এখন জাস্ট এখানে এই যে সুপাং সুলুক যে সূত্র রয়েছে, এখানে একটা জিনিসই মাথায় রাখ, যে সুপাং সুলুকের অর্থ হচ্ছে যে যেখানে বিভক্তির লোপ প্রাপ্তি ঘটবে। এবার দেখ, আমরা যখন বলি সুবিভক্তি, সুবিভক্তি মানে কাকে বোঝায়, মানে সু ঔজস ওম ঔৎসস টাভ্যাম ভিস, এইভাবে আমরা একদম শেষে পর্যন্ত যাই। তাহলে এই শেষের প্রত্যেকটা গ্রহণ, মানে সু থেকে একদম মানে একদম শেষ পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে প্রত্যাহার অনুযায়ী সে সুপ্রত্যাহার হচ্ছে। সেই সুপ্রত্যাহারের জন্যই কিন্তু সেটা মানা হয় যে এটা হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে, এর দ্বারাই আমরা কোনো শব্দরূপ নির্ণয় করছি। তাহলে সুপের লোপ মানে কী হচ্ছে, শব্দরূপের লোপ, আমরা সহজ কথাই বলতে পারি যে সুপের লোপ ঘটছে, তাহলে সেখানে আমরা কী করছি, শব্দরূপের লোপ ঘটাচ্ছি। তো এখানে বলছে ইত্যাদি সূত্রে বিভক্তি লোপ হয়েছে, সপ্তমীর অর্থ না হলে এই নিয়ম প্রযোজ্য নয়। যেমন বলছে বাপ্যাম অশ্ব, বাপি অশ্ব, বাপ্যাস্য প্রগিহ্য হয়নি। তাহলে আমরা যখন বললাম যে বাপ্যাম অস্য, তখন সেটা কি করলাম, সপ্তমী বিভক্তি করলাম। কিন্তু যখন দেখ বাপি অস্য এটা করলাম, দিয়ে বাপ্যাস্য করলাম, মানে জফলা হয়ে যাচ্ছে। এটা ইকো জানাচ্ছি সূত্র জানিস যে ইক স্থানে জন আদেশ হয়। ঠিক আছে, এটা আমরা আগে পড়েছি যে হ্রস্বই দীর্ঘই এই বর্ণগুলোর মানে দীর্ঘই স্থানে যেগুলো আছে, মানে ই স্থানে যেমন হচ্ছে যে ধর ই উ রিলি থাকছে, আর য় ব রল, মানে ই স্থানে য়, উ স্থানে ব, এইভাবে আদেশ হয় এগুলো। তো এইভাবেই বলছে এই যে বাপ্যাম অশ্ব, এটা হচ্ছে সপ্তমী, মানে ব্যাপিটা হচ্ছে কি, বাপিটা হচ্ছে ব্যাপ্যাম করে দেওয়া হলো, মানে সপ্তমী বিভক্তি যত করা হলো। কিন্তু বাপি অশ্ব যদি আলাদা করে করি, তাহলে সেটা তো এক বচনেই থাকছে, মানে সেটা প্রথমা বিভক্তি হচ্ছে। তাহলে হচ্ছে এটা কিন্তু কি হবে না,
এটা কিন্তু প্রকৃতির সংজ্ঞা হবে না। এবার তুই আমাকে হঠাৎ করে প্রশ্ন হয়তো আজকে না জাগলেও দুদিন পরেও জাগবে, বলবি দাদা এই যে বাপি বললে, বাপির মধ্যে দীর্ঘই আছে তো, দীর্ঘই আছে তো, তাহলে দীর্ঘই মানে হচ্ছে কি, সেটা প্রকৃতির সংজ্ঞা হবে, এটাই তো নিয়ম। কারণ হচ্ছে দীর্ঘই থাকবে, দীর্ঘ থাকবে আর এ থাকবে, তাহলে এগুলো হচ্ছে কি না, এইগুলোই হচ্ছে আমাদের প্রকৃতির সংজ্ঞা। কিন্তু দেখ আমি একটা কন্ডিশন বলেছিলাম যে প্রকৃতির সংজ্ঞা তো দীর্ঘিকারান্ত হবে, দীর্ঘকারান্ত হবে, এ কারান্ত হবে, কিন্তু তার যে মূল শব্দ সেটা কিন্তু সেটা নয়, মানে সেটা কিন্তু মূল শব্দ দীর্ঘিকারান্ত নয়, মূল শব্দ কিন্তু দীর্ঘকারান্ত নয়, মূল শব্দ কিন্তু এ কারান্ত নয়। এবার উদাহরণ বলি, যেমন ধর লতা শব্দরূপ, তাহলে আমরা লতা শব্দরূপের ক্ষেত্রে কি বলি যে লতা, লতে, লতাহ, তাহলে মূল শব্দ কি লতা শব্দ, তাহলে মূল শব্দ যখন লতা, তাহলে দেখ লতে যখন বললাম তখন একার এলো, মানে আমাদের বলছে দ্বিবচনম, যে ইদুদ্বে দ্বিবচনম প্রকৃজ্যম, মানে যেটা এই বর্ণগুলো থাকবে দীর্ঘই, দীর্ঘ এবং এ, এবং সেটা যখন দ্বিবচন বোঝাবে তখন সেগুলোকে প্রকৃজ্য বলা হবে। কিন্তু দেখ বাপি শব্দের মধ্যে কিন্তু এটা কিন্তু নিত্য দীর্ঘিকারান্ত, মানে বাপি শব্দ কিন্তু দ্বিবচনের এক মানে দ্বিবচন নয় আর কি, প্রথম আর দ্বিবচন নয়, ওটা কিন্তু এক বচন, ওটা নিত্য দীর্ঘিকারান্ত আর কি, সেই জন্য কিন্তু এটা প্রকৃজ্য নয়। এবং সেই জন্য তাহলে কি বলছে এখানে কিন্তু সন্ধির দ্বারা আবার ক্যাট অ্যাড হচ্ছে। আচ্ছা দেখ এরপর কি বলছে যে তাহলে বাপিটা কেন হলো বুঝতে পারছি তো, যদি এখন শ্রেষ্ঠা দেখ যদি বলি যে সরস্বতী, তাহলে সরস্বতীটা কি বল দীর্ঘিকারান্ত যেটা রয়েছে, সরস্বতীর বানান কি হ্রস্বই না দীর্ঘইকার বল, দীর্ঘইকার। তাহলে দীর্ঘইকারান্ত মানে এটা নিত্য স্ত্রীলিঙ্গ, তো নিত্য দীর্ঘিকারান্ত স্ত্রীলিঙ্গ, তাই তো, তাই সেই জন্য এইগুলো কিন্তু প্রকৃজ্য আমরা বলতে পারি না। কিন্তু যেটা নিত্য নয় সেটাকে যদি আমরা কনভার্ট করি মানে দ্বিবচনে যদি মানে দীর্ঘই আসে বা দীর্ঘ আসে বা একার আসে তখন সেগুলোকে প্রকৃজ্য বলা হয়। যেমন হচ্ছে তুই ধর কোনো একটা নাটক করছিস, সেই নাটকে তুই রাখাল সেজেছিস বা মন্ত্রী সেজেছিস, তাহলে তুই তো মন্ত্রী নস বা তুই রাখাল নস, কিন্তু তুই সাজছিস মানে কি, তুই কিন্তু শ্রেষ্ঠা, মানে এবার তোর যে পরিবর্তনটা সাধিত হচ্ছে সেই পরিবর্তনটা আমি তাকে রাখাল বলতে, মানে তাকে কিন্তু প্রকৃজ্য সংখ্যা বলতে পারি, এই রাখালটাতে মানে তোর যে রাখাল পরিবর্তন হলো সেটাতে আমরা বলতে পারি প্রকৃজ্য সংজ্ঞা হয়েছে, তোর যে মন্ত্রী চেঞ্জেসটা হলো সেখানে বলতে পারি আমরা প্রকৃজ্য সংজ্ঞা হয়েছে। কিন্তু আমরা কোনো মতেই কিন্তু বলতে পারবো না যে শ্রেষ্ঠা, মানে শ্রেষ্ঠা না বলে ধরো যদি বলি যে শ্রেষ্ঠা রয়েছে, এবার শ্রেষ্ঠা তো তোর নাম হয়তো শ্রেষ্ঠা ছিল না, তোর ধর অন্য কিছু নাম যেটা হচ্ছে দীর্ঘিকারান্ত, ঠিক আছে, মানে আমি ধর একটা নাম নিয়ে নিলাম যে নন্দিনী বলে একটা নাম নিলাম, নন্দিনীর মধ্যে দীর্ঘিকারান্ত রয়েছে, এবার এই নন্দিনী শব্দের মধ্যে দেখ মানে অলরেডি নন্দিনী আছে, সেহেতু এইগুলো কি হচ্ছে প্রকৃজ্য নয়। এবার সত্যি কথা বলতে তুই যদি ধর সত্যিই রাখাল হতিস তাহলে সেখানে প্রকৃজ্য সংজ্ঞা হতো না, তুই যদি সত্যিই মন্ত্রী হতিস তাহলে কিন্তু সেটার প্রকৃজ্য সংজ্ঞা হবে না। তাহলে যেটা নিত্য শব্দ সেটার কোনো দিন মানে নিত্য কী শব্দ না দীর্ঘিকারান্ত, দীর্ঘকারান্ত, একারান্ত, এগুলোর কোনো দিন কী হয় না প্রকৃজ্য সংজ্ঞা হয় না। যেগুলো হচ্ছে অন্য শব্দ হ্রস্বীকারান্ত কিন্তু দ্বিবচনে হচ্ছে হয়তো দীর্ঘি হয়ে যাচ্ছে, যেমন মুনি, মুনি, মুনয়, তাহলে দ্বিবচনে মুনি দীর্ঘি করছি কিন্তু মূল শব্দরূপ হ্রস্বী, তাহলে এইরকম যদি পরিবর্তন হয় তখন সেটাকে আমরা কী বলবো প্রকৃজ্য সংজ্ঞা হয়েছে। তাহলে এখানে কেন প্রকৃজ্য সংজ্ঞা হলো না বুঝতে পারছিস, যেখানে নিত্য বাপি শব্দটা নিত্য শব্দ, সেহেতু এখানে আমরা কিন্তু প্রকৃজ্য সংজ্ঞা করতে পারলাম না। আচ্ছা সঞ্জয় শোনা যাচ্ছে তো? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা দেখ আরেকটা আছে, আরেকটা পড়িয়ে দিই তাহলে মোটামুটি শেষ হবে, এবং তারপর আমরা কিছু 10টা মতো প্রশ্ন রেডি করেছি ওগুলো আলোচনা করছি। আচ্ছা এরপরে দেখ বলছে আণো অপ্রগিজ্য স্যানুনাসিক, তাহলে বলছে আণো অপ্রগিজ্য, অপ্রগিজ্য মানে কি যেটা প্রগিজ্য নয়, তাহলে প্রগিজ্য নয় এমন অর্ণ, তাহলে অর্ণ মানে কি প্রত্যাহার,
আমরা প্রথমেই পড়েছি আ ই ও না। তাহলে আ ই ও না, দেখ এইগুলো আমি জাস্ট বারবার হয়তো পিডিএফ তো মানে ওটা ওপেন করে দেখানো সম্ভব নয়, তো এইগুলো কিন্তু যেন মনে থাকে সূত্রগুলো, ঠিক আছে, যে প্র্যাকটিসের দ্বারা যেন মানে স্মৃতিপটে থাকে এবং যেন চোখ বন্ধ করে বোঝা যায় যে হ্যাঁ এই পরে এই বর্ণগুলো রয়েছে, তাহলে কিন্তু বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে অ ই ও না, এই যে ও মানে আর্ণ প্রত্যয়, তাহলে এখানের মধ্যে কী বর্ণ পড়ছে? অ, হ্রস্ব ই আর হ্রস্ব। এবার মূর্ধন্যটা যেহেতু হলন্তম সেহেতু বর্ণ হিসেবে কিন্তু গ্রহণ করা হচ্ছে না। তারপর হচ্ছে প্রগিহ্য নয় এমন অন, অর্থাৎ এই কারান্ত পদের পর যদি আর কিছু না থাকে তাহলে তা বিকল্পে অনুনাসিক হয়। তাহলে দেখ এখানে বলছে ই কারান্ত, মানে প্রথম যে শব্দটা নিচ্ছে দেখ ই কারান্ত, বলছে দধি শব্দধার। তাহলে এটা তো প্রগিহ্য নয়, কেন? প্রগিহ্য থাকলে কি দীর্ঘি থাকতে হতো, একার থাকতে হতো, না হলে কি থাকতে হতো? দীর্ঘকার থাকতে হতো। এর মধ্যে কোনোটাই নেই, হ্রস্বীকার রয়েছে, এবং হ্রস্বীকার যখনই বলবো তখন সেটা অন প্রত্যাহারের মধ্যে পড়বে। তাহলে অন প্রত্যাহারের মধ্যে যখনই পড়বে তখন কি হচ্ছে, আমরা হ্রস্বীটা এখানে গ্রহণ করলাম। এবং দেখ হ্রস্বীকারান্ত পরের পর দেখ এই দধি শব্দটা লিখেছি, দধি শব্দের পর আর কোনো শব্দ মানে সন্ধি করার জন্য নেই আর কি। তখন বলছি যদি কিছু না থাকে তখন কিন্তু সেই ই কারান্ত হোক বা উ থাকুক বা অ থাকুক, এই তিনটের মধ্যে যদি কোনো কিছু থাকে এবং তারপরে যদি কোনো কিছু না থাকে, তাহলে সেই অকারান্তর পরে বা হ্রস্বীকারান্তের পরে বা হ্রস্বকারান্তের পরে কী হবে? অনুনাসিক বসবে, এবং অনুনাসিকটা চন্দ্রবিন্দু আকারে কিন্তু বসবে, ঠিক আছে। তাহলে দেখ এখানে বলছে দধিটা কি হচ্ছে? দধি এরকম হয়ে যাচ্ছে, কিন্তু বলছে প্রগিহ্য হলে এই নিয়ম গ্রাহ্য নয়। কিন্তু যদি প্রগিহ্য হতো যেমন অগ্নি, তাহলে অগ্নি শব্দটা কেমন শ্রেষ্ঠা বল? অগ্নি শব্দরূপটা যদি বলি তাহলে কেমন হবে? মানে এক বচন, দ্বিবচন, বহুবচন কী হবে? অগ্নি তো এক বছরই তো অগ্নি। না, অগ্নি তো এক বচন বুঝতে পারলাম, কিন্তু এটাকে যদি অগ্নি শব্দরূপ বলি, যে অগ্নি শব্দরূপে তুই এক মানে প্রথম আর এক বচন, দ্বিবচন, বহুবচন বল, তাহলে কী হবে? আচ্ছা, মানে মুনি শব্দের মতো হ্যাঁ, নাকি? মুনি শব্দের মধ্যে হবে। তাহলে তাহলে কেমন হবে বল? মুনি 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 মুনে নাকি? না না না, মুনি, না, মুনি হ্রস্বই, মুনি দীর্ঘই, হ্যাঁ তারপর হচ্ছে মুনি মুনি মুনয়, ঠিক আছে, মুনয় মুনয়, বেশ। হ্যাঁ এটাই এবার ভাবছি তাহলে তাহলে। আমরা অগ্নি অগ্নি আগ্নেয়, আর হচ্ছে আগ্নে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে কন্ডিশন। তাহলে এবার দেখ যখন আমরা এই যে অগ্নি শব্দটা কি মূল শব্দরূপ কি হ্রস্বইকারান্ত, কিন্তু তাও দেখ দীর্ঘিকারান্ত কোথায় করছি? না দ্বিবচনে গিয়ে। তাহলে দ্বিবচনে যখন আমরা দীর্ঘিকারান্ত করবো তখন সেটা প্রগিহ্য হবে তো, কারণ এতক্ষণ তো আমি এটাই বলে যাচ্ছি যে দীর্ঘই হোক, দীর্ঘ হোক বা একারান্ত হোক, যদি সেটা দ্বিবচন হয়, দ্বিবচনে সেই রূপটা থাকে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? সেটা প্রগিহ্য বলতে পারি। তাহলে এখানে মূল রূপ কিন্তু হ্রস্বীকার, কিন্তু হয়ে যাচ্ছে দীর্ঘিকার দ্বিবচনে, তাই এটা প্রগিহ্য। তাহলে প্রগিহ্যর ক্ষেত্রে কী হচ্ছে? এই নিয়ম খাটে না, আগের নিয়মের ক্ষেত্রে খাটবে। কেন? এটা হচ্ছে প্রগিহ্য নয়, তাও অন প্রত্যাহারের মধ্যে পড়ছে, এবং অন প্রত্যাহারের পর মানে হচ্ছে অ, হ্রস্বই, হ্রস্বর পর কোনো যদি কিছু না থাকে আর, তাহলে সেটা কি হচ্ছে? সেই হ্রস্বই হোক বা হ্রস্ব হোক বা অ হোক, তাহলে কিন্তু সেখানে চন্দ্রবিন্দু হয়ে যায়। তাহলে দধিটা কী হয়ে গেল? দধি, ঠিক আছে। এবার ধর শুধু দধ থাকতো, আমি বোঝানোর জন্য বলছি জাস্ট, দধ, তাহলে অকার আছে, তাহলে দধা এরকম হয়ে যাচ্ছে, চন্দ্রবিন্দু আসতোই। দধু ধর থাকতো, তাহলে দধু এরকম হয়ে যেত ব্যাপারটা, চন্দ্রবিন্দু কিন্তু লাগতো। আচ্ছা দেখ এটুকুর মধ্যে প্রশ্ন আছে নাকি? দেখ সঞ্জয় একটু কঠিন লাগবে এখন, কারণ সঞ্জয় হঠাৎ করে অ্যাড হয়েছিস তো, মাঝে প্রথমটা থেকে অ্যাড হোসনি, তাও দেখে নিবি ক্লাসটা একটু। শেষটা বলবি, হ্যাঁ, কোনো প্রশ্ন থাকে। সঞ্জয় যেটুকু অ্যাড হয়েছে, যেটুকু বুঝেছিস, ওটার মধ্যে কোনো প্রশ্ন আছে?
না এগুলোটা পড়া বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে এটা পড়বি, তারপর আমাকে দুজনে একটু বলবি পরে। আমরা একটু কোশ্চেন আনসারে চলে যাচ্ছি। প্রথম কোশ্চেনটা আমি সঞ্জয়ের জন্য রাখছি, পর কোশ্চেনটার অ্যান্সার বল। বলছে প্লুত প্রগিজ্জা অচি নিত্যম ইতি সূত্রস্য অর্থ কহ, এর অর্থ কি? প্লুতস্বর সন্ধি করতি, প্রগিজ্য স্বর সন্ধি করতি, এরকম তো। হ্যাঁ, কোন অপশনটা হবে? প্লুতস্বর, এটা প্রথম অপশনটা তো হবে প্লুতস্বর সন্ধি করতি। আচ্ছা, শ্রেষ্ঠা কি বলবি, এটা হবে? অপশন ডি মনে হচ্ছে, জানি না। আচ্ছা দেখ, আমরা যেটা পড়ছি তার উপরে আমি প্রশ্নটা সাজিয়েছি, সন্ধি নিষেধের উপর পড়িয়েছি। মানে প্লুত প্রগিজ্য আছে নিত্যম, তাহলে সন্ধি নিষেধই হবে। এটা তো সন্ধি নিষেধের সূত্র রে, সেহেতু হ্যাঁ 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 তাহলে প্লুত প্রগিজ্জয় অচি সন্ধি নিষেধ, মানে যেখানে প্লুতোর শব্দের হ্যাঁ, হবে এবং সেটা সন্ধি নিষেধ, প্রগিজ্য, সরি হুম, সরি। সেটা ওটা হবে। আচ্ছা, 2 নম্বর বল, শ্রেষ্ঠা বল। প্লুত স্বরস্য মাত্রা কিয়ত, প্লুত স্বরের মাত্রা কত? ত্রিমাত্রা। একদম ত্রিমাত্রা। আচ্ছা সঞ্জয় বল। দূর আহ্বানে চ গানে চ রোদনে চ প্লুত মতঃ ইতি কেন সূচ্যতে, এর দ্বারা কি সূচিত হচ্ছে? দীর্ঘস্বর, হ্রস্বস্বর, প্লুতস্বর না উদাত্তস্বর? এটা প্লুতস্বর। এটাও প্লুতস্বর, ঠিক বলেছিস। আচ্ছা শ্রেষ্ঠা বল 4 নম্বরটা। এক বছর অন্তম। এক বচনান্ত। আচ্ছা সঞ্জয় বল। ইয়ে হবে অপশন সি। এটা দ্বিবচন অন্তটা এই হ্যাঁ, হ্যাঁ এবার দেখ কিন্তু হ্যাঁ বল বল বল। প্রগিজ্য বলতে তো বহুবচন অন্তত হয়, সেই টানগুলো হয় না যে ওই মনে হয় যেটা বলছি আমরা, এটা বহুবচনই তো হবে সম্ভবত। আরে প্রগিজ্য কোথায় বহুবচন হলো? প্রগিজ্য মানে কি? প্রগিজ্য মানে হচ্ছে দ্বিবচন বোঝায়। কারণ হচ্ছে সূত্রই আছে যে ইদু দ্বে দ্বিবচনম প্রগিজ্যম, মানে যেখানে দীর্ঘইকার, যেখানে দীর্ঘকার, যেখানে একার থাকে সেটা হচ্ছে প্রগিজ্য হ্যাঁ হ্যাঁ সংজ্ঞা হ্যাঁ বলা হয়, এবং সেটা দ্বিবচনান্ত হয়। হ্যাঁ যেমন মুনি, মুনি বললাম দীর্ঘি দেখ, হ্যাঁ না? তারপর ধর যদি বলি যে ধর লতা লতে, তাহলে লতা লতেটা দ্বিবচনান্ত, একার আসছে, এইরকম আর কি। মানে দেখ এই ছোটো ছোটো সিলি মিস্টেক কিন্তু আমাদের হয়, মানে মনে হয় যে হ্যাঁ এই উত্তরটা হবে, তখন মনে হয় যে অন্য হবে, তখন আমরা কিন্তু ভুল করে ফেলি। আচ্ছা এরপরে বল, এটা কে বললি? এটা শ্রেষ্ঠা বললি না, না সঞ্জয় বললি? আচ্ছা ঠিক আছে, যেই বললি এটা তাহলে এটা শ্রেষ্ঠা বল। দ্বিবচনান্তে 5 নম্বরটা বল। দ্বিবচনান্তে কেষু স্বরেষু প্রগিজ্য সংজ্ঞা ভবতি। দেখ এখনই আলোচনা করলাম। ওই অপশন এ। অপশন এ। আচ্ছা সঞ্জয় ঠিক বলেছে? দাঁড়াও, অপশন বি। অপশন বি 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 হবে। বি ডি বলছিস না বি বলছিস? বি 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 আরে বি কোথা থেকে হবে? বিতে আ আছে, দীর্ঘই আছে, দীর্ঘ আছে, তাহলে এটা হবে না? এও তো একটা প্রকৃত সংজ্ঞা। আমি তো আগেই বললাম যে দীর্ঘই, দীর্ঘ আর এ, এই তিনটে হচ্ছে প্রকৃত সংজ্ঞা প্রাপ্ত হয়, তাই না? বেশ, এরপরে সঞ্জয় বল। মুনি এত, এখানে ইত্যর্থ সন্ধি কিমর্থম না ভবতি? প্রগিজ্যতন। আচ্ছা বল শ্রেষ্ঠা, ঠিক বলেছে? প্লুতো মনে হচ্ছে। না প্লুত হবে না, এখানে প্রকৃত সংজ্ঞাই হবে। কারণ দেখ মুনি আছে ঠিক আছে, কিন্তু পরে এ আছে, এ মানে কি দ্বিবচনান্ত, তাহলে কোনো দিন সন্ধি করতে পারবো না, তাহলে এ হচ্ছে প্রগিজ্য। আচ্ছা শ্রেষ্ঠায় তারপরে বল 7 নম্বরটা। প্রত্যভিবাদে অশূদ্র ইতি সূত্র কা প্লুত ভবতি। বুঝতে পারলাম না এটা। প্রত্যভিবাদে,
অশূদ্রে, আমি কালকে পড়িয়েছি এটা, ঠিক আছে, সঞ্জয় হয়তো বুঝতে পারছিস। প্রত্যভিবাদে অশূদ্রে মানে কি, মানে অপশন সি নাকি? হ্যাঁ, অ্যান্সার ঠিক বলেছিস। আমি তো ঢিল মারলাম। আচ্ছা সঞ্জয়, মনে পড়ছে তো কালকে পড়াচ্ছিলাম যে যদি কাউকে অভিবাদন জানানো হ্যাঁ, হয়, মানে গুরুকে প্রণাম করা হয় এবং গুরু যদি এটা আমি অভিবাদন, জিজ্ঞাসা করছিলাম তো। হ্যাঁ একদম, তাহলে সেখানে কিন্তু অন্তঃস্বর অচ অন্তাদি টি ওখানে পড়িয়েছিলাম, তো সেখানে অন্তঃস্বর হবে। আচ্ছা সঞ্জয় বল 8 নম্বরটা। স্ত্রীলিঙ্গে প্রত্যভিবাদনে প্লুতত্বং। স্ত্রীলিঙ্গে প্রত্যভিবাদনে বৃহত্তম। এটা বিকল্প। বিকল্প, ঠিক আছে বল, শ্রেষ্ঠা ঠিক বলেছে? আমার মনে হচ্ছে নিত্যম হবে। নিত্যাম, ঠিক আছে, কারোরটাই ঠিক নয়, এটা হচ্ছে ন না ভবতি। বিকল্প। না 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 হবে না, কোনোটাই হবে না, কারণ স্ত্রীলিঙ্গে দেখ আমি পড়িয়েছিলাম এবং পিডিএফটা দেখবি লেখাই আছে যে স্ত্রীলিঙ্গে কিন্তু প্রত্যবিধানে প্লুতত্ব সংজ্ঞা হয় না। বেশ, লাস্ট কোশ্চেন, বল দুজনেই বল কোনটা কি বলছিস। না আর দুটো আছে তো, আচ্ছা তাহলে এটা সঞ্জয় বল আবার। নাম গোত্র রহিতে প্রত্যভিবাদনে প্লুতত্ব। এটা শূদ্রটা। হ্যাঁ, অপশন ডি। অপশন ডি, ঠিক আছে। শ্রেষ্ঠা যেহেতু পড়িসনি, সেহেতু কালকে করিসনি ক্লাসটা, আমি বলে দিচ্ছি এটাও কিন্তু ন ভবতি। দেখ এখানে বলছে রোহিত বলছে, নাম গোত্র শহীদ বলেনি কিন্তু, হ্যাঁ, শহীদ রোহিতের মধ্যে পার্থক্য রয়েছে কিন্তু, মানে নাম গোত্র যদি না থাকে তাহলে কি করে প্রত্যবিধান করবি তুই? আমি বুঝিয়েছিলাম না যে ধর তুই কারোর নামে সংকল্প করাচ্ছিস, এবার তুই বলছিস নামই নেই গোত্র নেই, তাহলে কার নামে সংকল্প করাবি, কার নামে প্লুতত্ব দেখবি, তাই না? এটা একটা বিষয় তো। হুম। সে একটা বলে দেয় গৌতম ঋষি গোত্রেশো ইহা গচ্ছ সব বলে দেয়, এবার তোর তোর গোত্রই নেই হয়তো, তোর যে গোত্রই হোক, মানে তাহলে তোর নাম নাহলে গোত্র দুটোর মধ্যে একটা লাগবে, নাহলে সংকল্প করবি কিসে? তো সেই জন্য সেখানে কিন্তু বলছে নভবতী। আচ্ছা শেষেরটা শ্রেষ্ঠা বল। নবভূতি হবে। হ্যাঁ এটা নভবতী হবে। ভৌ রাজন্য, ও এটাও নভবতী বলছিস? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ইয়ে বল সঞ্জয় বল কী ও বলছিস। দাঁড়া 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 দাঁড়া, একটু ভাবি, থামো। হ্যাঁ ভাব। অপশন ডি মনে হচ্ছে। আচ্ছা অপশান ডি, না বি, সি। বল। সি নাও, সি নাও, লক লক, সি লক। সি লক নিচ্ছে, আচ্ছা সঞ্জয় আমি বল। জানি ভুল হয়েছে। সঞ্জয় বল। সি কি নিবি হবে গো? না অন্য কিছু নিবি? এটা বি অপশন। আচ্ছা, এটার অ্যান্সার হবে সি হবে, হ্যাঁ, বলছিলাম। অপশান কিন্তু সি হবে। ও। ঠিক আছে, দেখ প্রত্যেকটা সূত্র কিন্তু আমি প্রশ্নগুলো যেগুলো বানিয়েছি সব কিন্তু একদম সূত্র ধরেই বানিয়েছি। একটা সূত্র আছে দেখবি, ভৌ রাজন্য বিসাং বেতি বাচ্যম, বার্তিককার করেছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই রকম মোটামুটি একটু এবার পড়তে শুরু কর। আর আমি আম, একটা চেষ্টা করছি, আমি কালকে ওটা বলে দেবো, মানে পরীক্ষাটা তোদের শুরু করবো আমি 26 তারিখ কি 27 তারিখ থেকে, মানে এবার টেস্ট হবে কিন্তু, হ্যাঁ, মানে ক্লাস যেমন চলছে সেটা প্রত্যেক দিনই চলবে, ক্লাসের কোনো মানে যেগুলো একদমই ধর 1-2 দিন থাকছে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু কন্টিনিউ ক্লাস চলবে, এতদিন গ্যাপ আর থাকবে না। কিন্তু ওই একটা কন্ডিশন যেটা হচ্ছে পরীক্ষাটা কিন্তু ওর মাঝে মাঝেই চলবে, ঠিক আছে। এবং এটা নয় যেদিন পরীক্ষা চলবে সেদিন ক্লাস অফ থাকবে, সেদিন ক্লাসও হবে, অন্য টাইমে পরীক্ষা নিয়ে নেওয়া হবে, ঠিক আছে। ঠিক আছে, মোটামুটি তাহলে আমাদের কী হলো, মানে মোটামুটি তো স্বরসন্ধি আর প্রকৃতি ভাব যেটা সন্নিবেশ সেটা শেষ হলো। এরপরে আমরা অন্য কিছু পড়বো আবার 2-3 দিন, একই ফ্লোতে গেলে তো ধর সেটা মানে বিরক্তও লাগবে সবার। তো আবার তারপরে অন্য কিছু পড়িয়েও শর্ট শর্ট কিছু যেগুলো রয়েছে যেগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেগুলো পড়িয়ে তারপরে আবার আমি মানে এরপরে যে ব্যঞ্জন সন্ধি সেটাতে আসবো।
আর স্বরসন্ধিটা এই সপ্তাহটা একটু ভালো করে পড়, ঠিক আছে? যেগুলো খুঁটিনাটি আগের ক্লাস করিয়েছি সেই ক্লাসগুলো ভিডিও দেখ, আলাদা করে নিজে নোটস বানা, ঠিক আছে? মানে আমি যেগুলো পাঠিয়েছি সেগুলো ঠিক আছে, আমি ধর যেগুলো বই আমি দেখি যে বইগুলোতে খুব ভালো দেওয়া আছে সেই বইগুলোতে আমি মানে সেগুলো দেওয়ার চেষ্টা করি। যদি কিছু বানানোর মনে হয় সেগুলো আলাদা করে বানাই। আর যেগুলো মনে হয় না যে না এগুলো মুখে বললেও হবে, মানে সব বানিয়ে দিলে হবে না, সেই জন্য কিন্তু আমি ক্লাসটা বলি আলাদা করে যে এইগুলো দেখ, সব তো বইয়ে লেখা থাকে না ওইভাবে, আর অত লেখাটাও সম্ভব হয় না, আর টাইপ করতেও ধর অনেকটা টাইম লাগে। তো সেই জন্য তোরা কিন্তু নিজেরা একটু খাট, মানে এই খুঁটিনাটি জিনিসগুলো একটু আলাদা করে লিখে নে, ঠিক আছে? তবেই কিন্তু সফলতা আসবে। কারণ এখন কিন্তু খুবই সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রশ্ন আসে, কমন প্রশ্ন বলে কিছু হয় না, কোথায় কী সূত্র থেকে প্রশ্ন করে দেবে বলা খুব মুশকিল। আগে আমি মনে করি যে আগে নেট পাস করাটা খুব সহজ ছিল, বর্তমানকালে নেট পাস করাটা কঠিন। কারণ আগে 10 ইয়ার্স করলে বা 15 ইয়ার্স 15 ইয়ার্স করলে চলে আসতো, অনেক প্রশ্ন আসতো ঘুরিয়ে ফিরে। এখন আসে না, এখন একটা প্রশ্নও আসে না, কোথা থেকে কীভাবে আসবে কিছু মানে কোনো কমন কিছু বলা যায় না। তো সেই রকমভাবে নিজেরা প্রিপারেশান নেই, ঠিক আছে? আর যে কোনো পরীক্ষা দেখ, আমি একটা ব্যাপার হচ্ছে যে নেটের জন্য পড়াচ্ছি এরকম কিন্তু ব্যাপার নয়, আমি নেট গ্রুপ বানিয়েছি, কিন্তু যে কোনো পরীক্ষার জন্য এগুলো কাজে লাগবে। নেট পড়, সেট পড়, যে কোনো বাইরের পরীক্ষা দে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দে, সংস্কৃত রিলেটেড যা থাকবে সব কিছুতেই কাজে লাগবে এগুলো। ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি আমাদের এটুকু থাকলো, ঠিক আছে? যদি কোনো অসুবিধা হয় পড়ে, তখন কিন্তু আমাকে ইনবক্স করবি, আমি বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাকলো, শুভরাত্রি।